বৌদি, আপনার ঘুরে বেড়ানোর শখ আছে নাকি? আমরা বন্ধুরা সবাই এই ছুটিতে বেড়াতে যাওয়ার প্ল্যান করছি। দাদাকেও ছাড়ছি না, আর আপনাকেও কিন্তু না নিয়ে যাব না। দিনক্ষণ ঠিকঠাক করা থেকে আরম্ভ করে টিকিট কাটার ব্যবস্থা সবই তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। আপনি লাগেজ গোছানো আরম্ভ করে দিন। একটু লাজুক মুখেই খাবার দাবার পরিবেশন করে দিয়ে আমি সেখান থেকে সরে আসলাম বটে, কিন্তু তারপরে আমার মাথার ভিতরে ঘুরপাক খেতে লাগলো লাগেজের ব্যাগে কি কি জিনিস ভরবো, পাহাড়ি জায়গাতে ঠান্ডা কেমন পড়বে, গরম জামা কতগুলো নেওয়া ঠিক হবে, সেই সংক্রান্ত বিবিধ চিন্তা। চঞ্চল একটি প্রজাপতি হঠাৎ উজ্জীবিত হয়ে আমার সারা মন জুড়ে ওড়াউড়ি শুরু করে দিল। যথা সময়ে সমস্ত বন্দোবস্ত হয়ে গেল, আর টিকিটও কাটা হয়ে গেল। আমি আর তোমার দাদু আর ওনার বাকি বন্ধু আর বন্ধু পত্নীরা মিলে আমরা মোট 7 জন ছিলাম। আমি আর তোমার দাদু ছাড়াও আরো 2টি কাপল ছিল, আর একজন ছিল ব্যাচেলার। ওনার ছেলেবেলার বন্ধু অজিতেশ বাবু আর তার স্ত্রী গৌরী, এবং ওনার এক ডাক্তার বন্ধু কুন্তল বাবু আর তার স্ত্রী সুরবালা, সাথে ওনার কলেজেরই এক সহ অধ্যাপক রমাকান্ত রায়। গৌরী স্কুল শিক্ষিকা আর সুরবালা একজন ট্রেনি নার্স। আমি হাউসওয়াইফ। 3 জনের 3 রকম জীবন হলেও 3 জন অপরিচিতা তখন একসাথে হয়ে ট্রেনের বার্থে মেলি আড্ডায় মেতে উঠলাম। আর তোমার দাদুরা তাদের জম্পেশ আড্ডায় তখন বাতাসের প্রতিটি কণায় এক অনির্বাচনীয় আনন্দের শিরশিরানি আমাদের প্রত্যেকের কানে কানে যেন ফিসফিস করে বলে যাচ্ছিল। আমাদের সকলের বয়স যেন 10 বছর কমে গিয়েছে। ট্রেনের মধ্যে চুটিয়ে আড্ডা, খানা পিনা আর অক্ষরি খেলে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারলাম না। শেষমেশ যথা সময়ে ট্রেন গিয়ে থামলো কালিম্পংয়ের স্টেশনে। আমরা হোটেলের ঘর বুক করে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। তবে বেশি রাত করলাম না, কারণ আগামীকাল একেবারে ভোরবেলা আমাদের বেরিয়ে পড়বার পরিকল্পনা ছিল। মোটামুটি রাত 9টার মধ্যেই গরম রুটি আর কষা মাংস দিয়ে রাতের আহার সেরে আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। পরদিন সারা গায়ে পুরো ব্যান্ডেজের মতোই গরম জামা দিয়ে মুড়ে আমরা ভোর ভোর বেরিয়ে পড়লাম পাহাড় দেখতে। পাহাড়ি জায়গাতে ঘুরতে ঘুরতে মনের ভিতর ভীষণ রোমাঞ্চ অনুভব হচ্ছিল। আমরা ঘুরতে ঘুরতে পাহাড়ের ভিতরকার জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছিলাম। পাহাড়ি জঙ্গলের ভিতরকার গা ছমছমে পরিবেশ আমাদের ভীষণভাবে সম্মোহিত করে ফেলেছিল। পাহাড়ি জঙ্গলের ভিতরকার গা ছমছমে পরিবেশ আমাদের ভীষণভাবে সম্মোহিত করে ফেলেছিল। আমরা যেন মন্ত্রমুগ্ধের মতো ভিতরে, আরো ভিতরে ঢোকার জন্য তীব্র হাতছানি অনুভব করছিলাম। আমাদের সাথে যে গাইড ছিল সে একটা নির্দিষ্ট রাস্তার পরে আরো ভিতরে যেতে বড্ড মানা করছিল। ওর হাতে তোমার দাদু কিছু টাকার নোট ধরাতেই গাইড আরো কিছু পথ আমাদের সাথে চলতে রাজি হলো বটে, কিন্তু একটা নির্দিষ্ট জায়গায় আসার পর সে এমনভাবে দাঁড়িয়ে পড়ল যেন তাকে সীতার গণ্ডি পার হতে বলা হচ্ছে। সে পুরোপুরি অনড় হয়ে গেল, আর তার হাতে টাকার নোট ধরিয়েও কোনো লাভ হলো না। উপরন্তু তোমার দাদুর দেওয়া যে নোটটি সে খানিক আগেই পকেটস্থ করেছিল, সেটা পকেট থেকে বার করে তোমার দাদুর হাতেই ফের ধরিয়ে দিয়ে যেন নিজের প্রাণটাই পকেটে পুরে নিয়ে প্রায় চোঁচো দৌড় দিয়ে সেখান থেকে পরিত্যাগ করলো। অজিতেশ বাবু বললেন, যত সব গ্রাম্য কুসংস্কারে এখনো ডুবে রয়েছে। এখনকার লোকজন সব গ্রাম্য কুসংস্কারে নিমজ্জিত। শিক্ষা দীক্ষার আলো যে এইসব জায়গায় কিভাবে কবে পৌঁছাবে কে জানে। যার যাবার ছিল সে তো পালালো। কারোর সাহায্য না পেলে কি আমাদের ঘোরা বাকি থেকে যাবে? চলো আমরা সামনে এগোই। এক অজানা চাপা উচ্ছ্বাস আর উত্তেজনার সংমিশ্রণ আমরা সকলেই বোধ করি।
এই গভীর পাহাড়ি জঙ্গল পেরিয়ে। আরো গভীরতা ভেদ করার আকাঙ্ক্ষা আগের চাইতে আরো 10 গুণ হয়ে উঠেছিল। লোকালয়ে থাকতে আমরা শুনেছিলাম এই জঙ্গলের ভিতরে নাকি প্রেতজনের উপাসনা হয়েছিল একসময়, আর তাই ভয়ে এখানকার বাসিন্দাদের কেউই এই জঙ্গলের ধারে পাশেও যায় না। আমাদের আগ্রহ আসলে পড়েছিল সেখানেই। আমি সাধারণ গৃহবধূ হলেও আমি ছিলাম তখনকার দিনের ম্যাট্রিক পাশ মেয়ে। কাজেই সেই যুগের আর 5টা মেয়ের তুলনায় আমি ছিলাম যথেষ্ট সাহসী এবং কুসংস্কার মুক্ত। তাই ভূত বা প্রেতাত্মাজনিত কোনো ভীতি আমার ছিল না। আমাদের 7 জনের মনেই তখন দারুণ রোমাঞ্চের একটা অনুভূতি জাগছিল, যা তখন শুধুই ওই ঘন জঙ্গলের কুহেলি সম দুর্ভেদ্য জঙ্গল আরো আরো ভেদ করার জন্য উৎসুক হয়ে উঠেছে। আর ঠান্ডা ঠান্ডা হাওয়ার সেই আলো আঁধারের মধ্যে হাঁটতে বেশ ভালোই লাগছিল। হাঁটতে হাঁটতে কখন যে বিকেল গড়িয়ে সন্ধে নামলো আমরা কেউই সেটা খেয়াল করিনি। হঠাৎই আমাদের এই হাঁটার আনন্দকে ঘপ করে গিলে নিয়ে সূর্যি মামা চম্পট দিলেন, আর আমরা এই 7 জন লক্ষ্যহীন পথিকের টনক নড়ল যে এইবার হোটেলে ফিরতে হবে। কিন্তু আস্তে আস্তে আমাদের চোখের সামনের দৃশ্যমান যা কিছু সে সবই অন্ধকারের উদরে চলে গেছে। তাই কোনো পথপ্রদর্শকও নেই যে আমাদের ফিরতে একটু সাহায্য করবে। গাইড যখন জঙ্গলে ঢোকবার মুখেই নিজের ডিউটি শিকেই তুলে বকশিসের টাকা তোমার দাদুর হাতে গুঁজে দিয়ে চম্পট দিয়েছিল, তখন আমার যে একটু খারাপ লাগেনি তা নয়। এখন তো আমাদের 7 জনেরই মনে হচ্ছে এই এত ঘন একটা জঙ্গল পেরোনোর উত্তেজনার বশবর্তী হয়ে গাইডকে ফিরিয়ে দেওয়াটা মোটেই বুদ্ধিমানের কাজ হয়নি। কিন্তু কি আর করা যায়, যা হবার তা তো হয়েই গিয়েছে। এবার প্রশ্ন হলো হোটেলে কিভাবে ফেরা যাবে। তখনকার দিনে আমাদের কারোর হাতে মোবাইল ফোন ছিল না। একটা টর্চ লাইট তোমার দাদু এনেছিলেন বটে, কিন্তু এখানে সাথে করে সেটা নিয়ে আসতে তিনি বেমালুম ভুলে গিয়েছে। কাজেই অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে আসতে আমাদের নিজেদের একে অপরের মুখ দেখতে পাওয়াটাই দায় হয়ে উঠল। তো সেই অবস্থায় ওই ঘন জঙ্গলের মধ্যেকার পথ চিনে হোটেলে ফেরাটা তো রীতিমতো অসম্ভব ব্যাপার। মেঘের আস্তরণের সাথে লুকোচুরি খেলায় রত এক ফালি চাঁদের ওই সামান্য আলোতে যে যৎসামান্য দৃষ্টিশক্তি আমাদের প্রত্যেকের কাজ করছিল, তাতে আমরা পরস্পরকে চিনতে বুঝতে পারছি, সেটাই যথেষ্ট ছিল। কুন্তলবাবু বললেন, কোনো উপায় নেই, কোনোভাবে আজ রাতটা আমাদের এখানেই কাটাতে হবে। কাল দিনের আলো ফুটার আগে হোটেলের কথা ভেবে আর কাজ নেই। কথাটা শিউরে ওঠার মতন হলেও এটা আমরা প্রত্যেকেই উপলব্ধি করলাম উনি ঠিক বলছেন। অন্ততপক্ষে রাতটুকু না কাটলে একটা কোনো নির্দিষ্ট গন্তব্যের পথ ধরে এগিয়ে চলাটা যে নিতান্তই অসম্ভব, সেটা আমাদের প্রত্যেকেরই বোধগম্য হলো। কি আর করা যায়, ঘন জঙ্গলের আলকাত্রার মতো মিশমিশে অন্ধকার ভেদ করে আমরা চলতে থাকলাম উদ্ভ্রান্ত পথিকের মতো কোন একটা এমন জায়গার খোঁজে যেখানে আমরা বসে বা একটু গা এলিয়ে রাতটুকু কাটিয়ে দিতে পারি। আমাদের সাথে একসাথে তাল মিলিয়ে চলতে থাকলো নিকষ কালো আকাশের বুক জুড়ে মিটমিট করে চেয়ে থাকা তারা আর এক ফালি চাঁদ। তারাই বোধহয় এই দিকভ্রষ্ট পথিকদের একটা দিশা দেখালো। অবশেষে এই ঘন গহীন জঙ্গলের মিশমিশে কালো অন্ধকারের সঙ্গে হোলি খেলায় রত আমাদের 7 মূর্তির চোখেই ভীষণ আবছাভাবে ধরা পড়ল একটি সুবিশাল বাংলো বাড়ির ধ্বংসাবশেষ। ওই অন্ধকারেও আমরা প্রত্যেকেই বুঝতে পারলাম প্রসাদতুল্য অট্টালিকা সময়েই বাংলো বাড়িটির মধ্যে তীব্রভাবে এক রাজকীয় প্রতাপ স্পষ্ট বিদ্যমান হওয়া সত্ত্বেও
এখন এই বাংলোটি এতটাই ভগ্ন আর ক্লিষ্ট যে বর্তমানে এটি মানুষের বাস করবার অযোগ্য। আমাদের তখন প্রয়োজন রাতটুকু কোনো মতে পার করবার জন্য যা হোক একটা আশ্রয়স্থল। সেখানে এ তো আমাদের কাছে মেঘনা চাইতেই জল। এই আদ্যিকালের ভগ্ন ঝরঝরে বাংলো বাড়ির ভগ্নাবশেষ দেখা মাত্র আমাদের প্রত্যেকেরই যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। যাক, এই ঠান্ডায় এই ঘন জঙ্গলের ভিতরে একটা রাত কাটিয়ে দেওয়াটা এতটাও কষ্টকর হবে না। আমরা সকলে দারুণ খুশি হয়ে সদল বলে ওই বাংলো বাড়ির ভিতরে ঢোকার উদ্দেশ্যে তাড়াতাড়ি করে পা চালালাম। আমাদের মনে তখন স্বস্তি আর শান্তি। খিদে আমাদের সকলেরই পেট চুই চুই করছে। তোমাদের দাদু বেশ ভালো পরিমাণেই কেক, ফল, মিষ্টি সাথে নিয়েছিলেন পথে খাবার জন্য। এখন সেগুলোই আমাদের সবার কাজে লাগবে। বেশ অভিনব, অন্যরকম একটা রাত কাটানোর অভিজ্ঞতার ভাগীদার হতে চলেছি আমরা। সদল বলে দারুণ একটা উত্তেজনার রেশে আমার মনটা ভীষণ চনমনে আর দারুণ উচাটন হয়ে উঠেছিল। আর বাকি প্রত্যেকেরই মনের ভিতরে যে এই একই অনুভূতির আলোড়ন তোলপাড় করছিল সেটাও আর বোঝার বাকি ছিল না। ভয় আর দুশ্চিন্তায় কালো হয়ে ওঠা আমাদের মুখগুলিতে এইবার খই ফুটতে আরম্ভ করলো। চারপাশ বন্য নেকড়ে, শৃগাল ও হিংস্র জন্তু জানোয়ারদের মর্মভেদী ক্ষুধার্ত আর্তনাদ আর ঝিঁঝি পোকার অক্লান্ত কোরাসের গা ছমছমে ওই জনমানবহীন বন্য পরিবেশের ভিতর আমাদের কথার কলকল যেন মরুভূমির বুকে স্রোতস্বিনী নদীর ন্যায় প্রবাহিত হচ্ছিল। ওই নিকষ অন্ধকারেও বাংলোর সিংহ দরজা খুঁজে পেতে বড় অসুবিধা হলো না। ঘ্যাঁচ করে একটা কর্ণবিদারক শব্দ হওয়ার সাথে সাথে আমাদের মাথার উপর দিয়ে ঝটপট করে তীব্র বেগে উড়ে চলে গেল এক ঝাঁক বাদুড়। আর সাথে সাথে একটা ভ্যাপসা গন্ধ আমাদের নাকে এলো। এটা বুঝতে বাকি রইল না যে বাংলোর ভিতরটা বহু যুগ বাদে বাইরের বাতাসের স্পর্শ পাচ্ছে। অন্ধকার রাতের চাঁদনি আলোর আবছা আবহে বাইরে থেকে দেখে বাংলোর আদলটা যতটা সুন্দর মনে হয়েছিল, ভিতরটা তার থেকেও বেশি চোখ ধাঁধানো আর রাজকীয়। শুধু যুগের পর যুগ ধরে ধুলো, ময়লা, মাকড়সার জালের আস্তরণ পড়ে পড়ে পোকামাকড়ের বসবাসের আস্তানা। এই ক্ষয়প্রাপ্ত জরাজীর্ণতায় আচ্ছাদিত বাংলোটি বার্ধক্যের ভারে ভগ্নপ্রায়। কিন্তু গাঢ় অন্ধকারে চোখ সয়ে আসা আমরা চাঁদের আলো যেটুকু দরজার ভিতর দিয়ে ঢুকছে সেই স্বল্প আবছা আলো আঁধারিতেই স্পষ্ট দেখলাম বাংলোর ভিতরের রাজকীয়তা, অর্থ ও যশের এক দাপুটে প্রতাপপূর্ণ অতীতের বহিঃপ্রকাশ করছে নিঃশব্দে। আমরা একে একে সবাই বাংলোর ভিতরটায় ঢুকলাম। কি সুবিশাল তার অন্দরমহল! আমাদের মাথার উপরে যেন একটা বিশালাকৃত উল্টানো বাটি ছাদের রূপ নিয়ে নিজের জায়গায় বিদ্যমান। বাটির সুবিশাল গোলাকৃতি ধার জুড়ে কক্ষের সারি এবং তার সামনে ঝুলন্ত ব্যালকনি। যেন গোটা বাংলোর উপরের চতুর্দিকে পরীক্ষার মতো ঘিরে রেখেছে বাংলো বাড়িটি। যেন আসলেই শুধু বাংলো নয়, একেবারে রাজপ্রাসাদ। আমরা বিস্ময়ে হতবাক হয়ে মুগ্ধ দৃষ্টিতে নিরীক্ষণ করে চলেছি এই অপূর্ব সৌন্দর্য। হঠাৎ খেয়াল হলো অজিতেশবাবু দেশলাই জেলে কিছু কাঠকুটো জোগাড় করে আগুন জ্বালিয়েছেন। সেই আলোতেই মায়াময় কুহেলির আস্তরণে মোড়া এই মায়াময় পরিবেশের অনির্বাচনীয় সৌন্দর্য আমাদের চোখে ধরা দিতে পারছে। আমাদের হুঁশ ফিরল ওনারই হাঁক ডাকের সাথে।
বলি, রাত তো কম হলো না, খিদে পেটে ইঁদুর দৌড়ানো শুরু করে দিয়েছে। খেতে টেতে হবে তো নাকি? ফল মিষ্টি যা আছে সব বার করো ভাই, এবার আলো আধারিতে পিকনিকটা আরম্ভ করা যাক। আমাদের সকলের সম্বিত ফিরল। আমরা সবাই একে একে অজিতেশ বাবুর জ্বালানো আগুনের চারধার ঘিরে বসে গেলাম একেবারে পিকনিকের মেজাজে। সত্যি আমাদের সবারই খুব খিদে পেয়ে গিয়েছিল। হঠাৎ একটা ভয়ঙ্কর কর্ণবিদারক শব্দে আমাদের হৃৎপিণ্ড কেঁপে উঠল। যেন আমরা সবাই একেবারে বোবা হয়ে গেলাম। কোথা থেকে এমন কলিজা কাঁপানো শব্দ হলো, আমরা কেউই সেটা বুঝে উঠতে পারলাম না। তোমার দাদু উঠে দাঁড়িয়ে শব্দের উৎস খোঁজার চেষ্টা করতে থাকলেন এবং তারপর হয়তো কিছু একটা বুঝে নিয়ে হনহন করে এগিয়ে গেলেন বাংলোর সিংহ দরজার দিক অনুসরণ করে। আমরা ওর মুখ দেখাদেখি করতে থাকলাম। হঠাৎ তোমার দাদু ভীষণ অন্তদন্ত হয়ে আমাদের মাঝে এসে আতঙ্কে ভিজে আসা কণ্ঠে সমস্ত শক্তি জড়ো করে বললেন, যে দরজা দিয়ে আমরা ভিতরে ঢুকেছিলাম সেটা বন্ধ হয়ে বাইরে বের হয়ে গেছে। ওই দরজা আমরা সকলে মিলে চেষ্টা করলেও খুলতে পারবো না, এটা আমার বুঝতে এতটুকু বাকি নেই। আমাদের প্রত্যেকের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। কোনো এক অদৃশ্য অপার্থিব শক্তির বজ্র মুষ্টির কবলে আমরা আটকে পড়ে গিয়েছি, যেখানে আমাদের অন্তিম লগ্নের সূচনা হয়ে গিয়েছে এটা বুঝতে আমাদের কারোর আর বাকি রইল না। বাংলোর বন্ধ দরজার ভিতর আমরা 7টি প্রাণী তখন শুধুমাত্র মৃত্যুর অপেক্ষায় প্রহর গোনা শুরু করেছি। এলাকার সকলের যাবতীয় নিষেধ আর সাবধানবাণী উপেক্ষা করে নিজেদের গাইডকে মাঝপথে ফিরিয়ে দিয়ে জঙ্গল বেড়ানোর যে তীব্র নেশা আমাদের সকলের মধ্যে চাগার দিয়ে উঠেছিল, সেই চরম মূর্খামির জন্য নিজেদেরকেই নিজেরা এখন তীব্র ভর্ৎসনা করে হায় হায় করা ছাড়া আর কোনো উপায়ই এখন অবশিষ্ট নেই। ক্ষণিকের ভ্রমণ পিপাসা এখন সাক্ষাৎ মৃত্যুদূত হয়ে আমাদের সকলের সামনে দাঁড়িয়ে যেন অট্টহাস্য করে চলেছে।